আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজন উপভোগ করার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তার নাম সৈয়দ উদ্দিন আহমদ। আপনারা কি এই নামটি চেনেন বা এই নামের সঙ্গে পরিচিত? এখন যদি বলি এই মানুষটি ছোটকু আহমেদ, আমার মনে হয় আর বলার দরকার নেই তিনি কে। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ছোটকু আহমেদ। ভাইয়া কেমন আছেন? এই বয়সে এই সময় যেরকম থাকা দরকার তার চেয়ে ভালোই আছি, চলে ফিরে খাচ্ছি। 80 বছর বয়স, ভাবতে পারো অনেকে বিছানায় পড়ে থাকে, আমি তো চলে এসেছি, অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। থ্যাংক ইউ ভাইয়া। এই যে নামটা বললাম সৈয়দ উদ্দিন আহমদ, তারপরে সৈয়দ উদ্দিন আহমদ কীভাবে ছোটকু আহমেদ হলো পরে জানবো, কিন্তু এই নামটা কে রেখেছিল সৈয়দ উদ্দিন আহমদ? সৈয়দ আহমেদ আমার বাবা দাদার দেওয়ার নাম। আমার বড় ভাইয়ের নাম মনির উদ্দিন আহমেদ, জিয়াউদ্দিন আহমেদ, সৈয়দ উদ্দিন আহমেদ, জালালউদ্দিন আহমেদ, নাসির উদ্দিন আহমেদ। এটা আমাদের আব্বার নাম সারফুদ্দিন আহমেদ। এটা আমাদের পরস্পর বংশ পরস্পর সবার নাম। আমার বোনের নাম রাবিয়া আহমেদ, তো ওখান থেকেই নাম ছিল। আর ডাক নাম ছিল ছোটকা, ও বাবা আমার ডাকতো ছোটকা, তো ওই ছোটকা থেকে ছোটকু হয়ে গেছে। আচ্ছা, সৈয়দ উদ্দিন আহমেদ ছোটকু আহমেদ কত সালের দিকে হলো বা আপনার বয়স তখন কত? এইটা ওই যে 72 সালে তিতাস একটি নদী নাম করার সময় আমার বাল্যবন্ধু হাবিবুর রহমান খান, সে প্রয়োজনা করার জন্য ঋতিক ঘটককে নিয়ে আসলো ইন্ডিয়া থেকে। নিয়ে আসার পর আমি তখন ঠাকুরগাঁও ওয়াবদাতে চাকরি করি, ওখানকার সেকশন অফিসার কাম সাব ইঞ্জিনিয়ার। তো ওইখানে ফোন আসলো, তখন তো ফোন আমাদের কাছে ছিল না। ও ফোন করেছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুমে, ওখান থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে ডাকালো। আমি তখন গেলাম, ওখান থেকে সে ফোনে বললো যে এরকম ঋতিক ঘটককে নিয়ে আসা হয়েছে, তুমি যদি ইন্টারেস্ট হয় চলে আসো, তোমাকে সহকারী পরিচালক। পরের দিনই দেখি পেপারের মধ্যে ইন্টারভিউ দিয়ে আমার নাম ছোটকু আহমেদ, এটা একে সৈয়দুদ্দিন আহমেদ, এটা সহকারী পরিচালক, এ জে মিন্টু, ফখরুল হাসান বৈরাগী, সৈয়দ হাসান ইমাম, সবাই ওদের সাথে আমার নাম। আর ঋতিক ঘটক ছিল আমাদের তখনকার আলোচ্য বিষয়। আড্ডা যখন মারতাম, সত্যজিৎ রায় ঋতিক ঘটকেরই ছিল আমাদের আলোচনার বিষয়, সাবজেক্ট। যদিও তাতে রেটে আমরা যেতে পারতাম না। তার এক ছবি ছিল, ওই যে আমাদের ঋতিক ঘটক সাহেবের এক ছবি এসেছিল ঢাকায়, সেটা দেখার জন্য পাগলের মতো আমরা স্টেডিয়ামে গিয়ে টিকিট করেছিলাম, কিন্তু পাইনি। মানে মানুষের ধাক্কা খেয়ে লাইন থেকে চলে গেছিলাম। তো সেই লোক ঢাকায় এসে ছবি বানাবে, তার সাথে আমি কাজ করব, এটা একটা পরম পাওয়া দেখেই চাকরি রেখে চলে এলে। ভাইয়া, এটা তো আপনার চলচ্চিত্র জীবনের শুরু দিকের ঘটনা, কিন্তু এর আগেও আপনার একটা জীবন ছিল। ওই ছোটবেলাটা সম্পর্কে একটু জানবো। ওই ছোটবেলাটা হলো জীবন মানে কি, ওই দুষ্টমির জীবন, লাট্টু খেলা, লাটিম চেনো? লাটিম খেলা, মার্বেল খেলা, সিগারেটের প্যাকেট দিয়ে তাস খেলা, মানে অনেক দুরন্ত ছিল আমার বেশি। এবং সেখান থেকে আমি ওই খুব ভালো লিখতাম। আমার বাবাকে নিয়ে শিকার করার সময় একটা গুলি করেছিলাম আমি, তো ওটা 8 নম্বর ছড়া, একটা ছড়া গিয়ে আমার বাবার পিঠে লেগেছিল, সেটা পদ্মার চরে। আব্বা খুব শিকারি ছিল, তো সবাই রবিবার হলেই আব্বা, রবিবার তখন ছুটির দিন ছিল, আব্বা চলে যেত আমাদের নিয়ে। তো সেইটা দিয়ে আমি একটা প্রথম গল্প লিখলাম আজাদের মুকুলের মাহফিলে, ওই যে আকরাম খান, মাওলানা আকরাম খান যেটা ছিল, যে আমার প্রথম শিকার। এই যে লেখা শুরু হলো না, তারপর একটার পর একটা লিখতে থাকছি। মুকুলের মাহফিলে বিশেষ করে লিখতাম, বিশেষ করে আমি ওই মুকুলের মাহফিলের সদস্য ছিলাম। তারপরে নাটক, গীতি নকশা বেশি লিখতাম। সামনে আমরা গান করছি, পিছনে অভিনয় হচ্ছে ছায়া পর্দায়, বুঝছো, আর আমি এখানে বসে বর্ণনা করে যাচ্ছি, এক একটা বলছি, সেই অনুযায়ী গান আসছে। এই যে গীতি নকশাগুলো এখন তো দেখি না, তখন খুব পপুলার ছিল। আমরা তখন এই সংস্কৃতি অনুষ্ঠানটা বেশি করতাম, পাড়ায়, মহল্লায়, গ্রামে নৌকা করে। আমাদের শীতলক্ষ্যা নদী, আমার বাড়ি তখন নারায়ণগঞ্জ ছিল, নারায়ণগঞ্জে আমার বাবা সরকারি অফিসার ছিল। এই নৌকা করে চলে যেতাম গান গেতে গেতে। তারপরে যে ঘূর্ণিঝড় যখন হলো, তখন এই গলার মধ্যে হারমোনিয়াম ঝুলিয়ে আমরা ভিক্ষা দায়ী করে পরবাসী, এভাবে টাকা পয়সা উঠতাম। এখান থেকে আস্তে আস্তে আবার এই সংস্কৃতি সংসদের মধ্যে ঢুকে গেলাম। এখান থেকে আস্তে আস্তে আবৃত্তিটা শুরু করলাম। কিন্তু ভাইয়া, আপনি যেহেতু লেখালেখি করতেন তখন, এবং খুব ভালো ভালো জায়গায় আপনার লেখা ছাপা হতো, প্রকাশিত হতো, অথবা আপনি প্রকাশের চেষ্টা করতেন, কারণ সব লেখাই তো আর ছাপা হতো না। আমি চেষ্টা ছিল না, চেষ্টাও করতাম না। যারা এসে নিত, আমি কিন্তু লিখতাম। হ্যাঁ, তো পরিচালনায় আসবেন বা পরিচালনার যোগ্যতা আপনার মধ্যে আছে, সেটা আপনি কখন টের পেলেন? না, এটা কি সবগুলো অলৌকিক ব্যাপার। আমাদের নারায়ণগঞ্জে বিখ্যাত নাট্যর পরিচালক ছিল ভূপেশ ঘোষ। তার কাছে আমরা দলবদ্ধ, সুরভি নাট্য সংঘ আমাদের সংঘের নাম ছিল, আমরা মহল্লা ছিল আমলাপাড়া, সেখান থেকে তার কাছে গিয়েছিল রবীন্দ্রনাথের ডাকঘর করার জন্যে। সে আমাদের ধমকে দিল,
সে বললো বাবারা রবীন্দ্রনাথের ডাক্তার অনেক কঠিন নাটক, সেটা ইন্ডিয়াতে করেও ওরা সাকসেস হয়নি, এই ছবি তোমরা পারবে না, এটা করো না, এই নাটক তোমরা করতে পারবে না, এই পারবে না। তখন আমাদের বন্ধুরা জিদ করে বললো যে তুই করবি, কর, এই যে করে। সিনেমাটাও সেই হয়েছে। আমার যখন স্ক্রিপ্টগুলো দেখতাম, ভালো ভালো স্ক্রিপ্ট, অনেক ডাইরেক্টর ঠিক মতো করতে পারছে না, তখন মনে হতো আল্লাহ এই ছবি এইভাবে করলো, শট নিল, এইভাবে অ্যাঙ্গেলটা নিল, এইভাবে নিল, না এটা তো আমার দ্বারা ভালো হতো আরও। এই যে একটা চিন্তাধারা, যে আমার লেখাটা আমি যদি ভালো করে না করতে পারি, তাহলে সেই থেকেই ফিল্মে পরিচালনায় আসা। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা গৃহবিবাদ। না, নাচবো, রাজ্জাক ববিতা। আচ্ছা আচ্ছা। ওইটা প্রথম ছবি। ওইটার মধ্যে নূতন ছিল, প্রবীণ মিত্র ছিল, গোলাম মুস্তফা ছিল, মতিন সাহেব ছিল, আনোয়ার হোসেন ছিল, মানে ওইটা বিখ্যাত একটা ছবি ছিল। সেটা ব্যবসা সফল হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, গৃহবিবাদ কথাটা কেন এটা বললাম? সেকেন্ড ছবি, গৃহবিবাদটা আমার সেকেন্ড ছবি। সেটা মনে হয় ওই প্রজেক্টের। হ্যাঁ, ওই প্রজেক্টটা, এটার নাম ছিল গৃহযুদ্ধ। হ্যাঁ। তো সেন্সর বোর্ড মনে করলো গৃহযুদ্ধ নাম দিয়ে ছবি রিলিজ দিলে গৃহযুদ্ধ হবে, রাজনৈতিক পটভূমিকার উপর ছবিটা ছিল। এবং তিনটা হিরো ছিল, মোহাম্মদ কলি, জসিম আলমগীর, এবং রোজিনা ছিল নায়িকা, নূতন ছিল, আরেকটা কি মেয়ে ছিল মনে নেই, একটা বিখ্যাত সব আর্টিস্ট ছিল। জাহানারা ভুইয়া সদ্য যে মারা গেল, সেও ছিল এখানে। হ্যাঁ, তারপরে শকত একবার একটা আর্টিস্ট ছিল, বিখ্যাত আর্টিস্ট। আপনার এখন তো অনেকে চিনে টিনে না, এরা কি ভয়েস, কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব, নায়কচিত্র চেহারা। তো এদের সবাইকে নিয়ে তখন আমি ওই মানে একটা রাজনৈতিক পটভূমির উপর ছবিটা বানিয়েছিলাম। এবং এখন একটা গান ছিল খুব ডেঞ্জারাস, যে পৃথিবী পৃথিবী নয়, এখন যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। তো এটার নাম বদলে দিল সেন্সর বোর্ড, বললো যে না, এই নাম রাখা যাবে না, নাম বদলান। তখন আবার নাম বদলিয়ে দিলাম গৃহবিবাদ। চেতনা আপনার একটা উল্লেখযোগ্য সিনেমা। সেখানে এই সময়ের প্রধান চরিত্রে যিনি অভিনয় করেন, ভিলেন চরিত্রে প্রধান ভিলেন যাকে আমরা মনে করি এই সময়ের, মিশা সওদাগর। মিশা সওদাগরের প্রথম সিনেমা, অমিত হাসানের প্রথম সিনেমা। হয়তো সিনেমাটা আপনার অনেক সিনেমার মতো উল্লেখযোগ্য সিনেমার কাতারে পড়েনি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিনেমা। এই সিনেমাটা আপনি এতগুলো নতুন মানুষকে নিয়ে করার সাহস কিভাবে দেখিয়েছিলেন? এটা একটা ঘাপলা ছিল, বুঝছো। এটা যে নতুন মুখে ছেলেগুলো যখন সিলেক্ট হলো, তখন এফডিসি থেকে ওদের নিয়ে একটা ডকুমেন্টারি ছবি বানাতে বললো। তো আমাকে বললো একটা স্ক্রিপ্ট করতে, আমি স্ক্রিপ্টটা দিলাম, আমার স্ক্রিপ্টটা পাস করলো তারা। ছবিটার নাম ছিল ঘোড়ার ডিম। তো সেই ছবিতে এই সবগুলো যে 20-30 যারা সিলেক্ট হয়েছে তাদের পার্ট দিয়ে ছবি করলাম। গল্পটা ছিল এরকম যে একটা ইন্টারভিউ বোর্ডে 20-25 জন ছেলে মেয়ে আসছে ভোট করতে, এবং একজন করে কল করছে, ওরা সিরিয়াল নম্বর 19, মিশা সওদাগর আসেন, ওরা ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, আর এই যে বসে বসে লোকগুলো গল্প করছে, এবং সেই গল্পের কোনো উদ্দেশ্য নেই। কেউ নাটক সম্বন্ধে, কেউ রাজনীতি সম্বন্ধে, কেউ নাচ গান সম্বন্ধে, বিভিন্ন রকম টপিকে, যেগুলিকে আমি আখ্যা দিয়েছিলাম ঘোড়ার ডিম। সেই ছবিটা সেন্সর বোর্ড ব্যান করে দিয়েছে। তখন আমাকে এটা পাস করেনি। ওই ছবিটা যারা আশা করে, আমার এত কষ্ট করে, দোদুলও ছিল, আমজাদ হোসেনের ছেলে, তো ওখানে ছিল, সবাই ছিল, তারা আশা করেছিল যে এই ছবিটা দেখবে পর্দায়, কিন্তু সেন্সর বোর্ডটা পাস করেনি। ওখানে একটা ডায়লগ ছিল, ওই যে যারা আড্ডা মারছিল তারা একজন বলল যে পুলিশ বাহিনী যদি সৎ হতো তাহলে দেশে একটা অন্যায় হতে পারতো না। এটা একটা, আমি বলেছি যে কথাগুলি সব ঘোড়ার ডিম, মানে এই কথাগুলো ভ্যালু নেই। তারপরে ওরা আটকে দিয়েছে, বলছে এই লাইনটা কেটে দেন, পুলিশ বাহিনী সৎ না। আমি সৎ না বলিনি তো, আমি বলেছি পুলিশ বাহিনী যদি সৎ হতো দেশে একটা অন্যায় হতে পারতো না। পুলিশ বলে কাটে না, আমিও কাটিনি, ছবি ব্যান্ড হয়ে রয়েছে। তখন আমার মনে খুব দুঃখ হলো যে এদের আমি এত আশা করে অভিনয় করিয়েছি। তখন আমার বোন জামাইকে প্রডিউসার বানিয়ে আমি চেতনা শুরু করলাম, এই সব ছেলে মেয়ে নিয়ে। সব একটা কলেজের ছেলে মেয়ে সব এক্সকারশনে যাচ্ছে কক্সবাজার, একটা ঘরে গিয়ে একটা বিপদের পর একটা বিপদ পড়ে যাচ্ছে। সেই এটিএম শামসুজ্জামান, তারপর আলমগীর, তারপরে রেহানা, তারপরে কবরী ছিল, এখানে সব পড়ে যাচ্ছে। তার উপর একটা এই প্রত্যেকটা ছেলের অভিনয়ের দিয়ে, মানে তাকে আমার ইচ্ছা ছিল যে এদের অভিনয়টা ওরা দেখাক, এবং তার জন্য মিশা সওদাগর সেই ছবিতে একটা ধূপ দিয়ে নাচ করেছে দেখার মতো, এবং সে একটা শট দিয়েছে, পাহাড়ের উপর থেকে গুলিয়ে খেয়েছে, গুড়িয়ে একদম নিচে এসে পড়েছে। তো এই ছেলেগুলোর অভিনয়ের জন্যই ওই চেতনাটা আবার শুরু করা। চেতনা আমার গানের জাতীয় পুরস্কার পেয়েছে। হ্যাঁ, কিন্তু ভাইয়া চেতনা আপনার হয়তো প্রত্যাশা পূরণ করেনি বলছি এই জন্য, আপনার শুরুর দিকে অর্থাৎ যেসব সিনেমার স্ক্রিপ্ট আপনি লিখেছেন সেগুলো আরো অনেক বেশি নাম করেছিল। ওগুলি তো অনেক নাম, প্রতিজ্ঞা, মিন্টু আমার নাম, বাম্পার হিট। তো সেখানে সেই তুলনায় চেতনা ওই প্রত্যাশা পূরণ করতে পারেনি, মানে আপনার মধ্যে কোনো হতাশা কাজ করেছিল কি? না, আমি হতাশা কাজ করিনি, কারণ আমি জানতাম যে এই তো নতুন ছেলে মেয়েদের নিয়ে এই কাজগুলো এইভাবেই হবে। তবে ওখানে একটা একটু আমার কাছে খারাপ লেগেছিল কবরীকে নিয়ে।
কাবাডিকে আমি একটা ব্যারিস্টারের রোল দিয়েছিলাম, উকিলের, ওদের ছেলেদের পক্ষে। তো আমরা তো সাধারণত জানি আইনজীবী একটু জোরে কথা বলে, মাই লর্ড এটাই হবে না, কিন্তু কাবাডি কোনোদিনও হাই পিচে কথা বলবে না। মানে সেটিংয়ের শুটে আমার সাথে ওনার সাথে টাক লেগে গেল। উনি বলছে না এত জোরে বলবো কেন, আমি বলবো মাই লর্ড এটা এরকম, মানে উনি ধীরে সুস্থে কথাগুলি বলছিল। তো আমার যে ড্রামাটাইজেশনটা ছিল, যে ড্রামাটা বলবে, ওরা বলবে, এটা বলবে, সরকারি উকিল এটা বলবে, ওটা বলবে, একটা ড্রামা তৈরি হবে, ওইটা তৈরি হয়নি। মানে লাস্ট ক্লাইম্যাক্সটা যদি ওরকম জুৎসই হতো তো ছবিটা বাঁচবে। তবে আমার তো মনে হয় যে একজন পরিচালক যেভাবে চাইবেন সেভাবে হওয়া উচিত। কিন্তু অনেকে মনে করে কি আন্ডার অ্যাক্টিং করাটাই একটা শিল্পসম্মত অ্যাক্টিং। দিস ইজ নট কোনো শিল্পসম্মত, কোনো সম্মত বলে অ্যাক্টিং নেই। জীবনের সব ক্ষেত্রে আমরা ওই টোনে কথা বলি না, আমরা কখনো না কখনো চিৎকার করি। যাত্রার দলের লোক ভাই, আমরা বাংলাদেশের লোকেরা যাত্রা পছন্দ করি, লাউড জল পছন্দ করি। কিন্তু আমাদের এখানে এই যে তুমি মনে করো যত বিখ্যাত নেতারা আছে তারা চিৎকার করে কথা বলে জনগণের তালি নেয়, তারা কেউ আস্তে কথা বলুক দেখবে তাতে কোনো দাম নাই। এখন স্ক্রিপ্ট রাইটার হিসেবে যে আপনার ভূমিকাটা সেটা নিয়ে যদি কথা বলি, আমরা তো সরাসরি পরিচালনায় চলে আসলাম, কিন্তু আপনার স্ক্রিপ্ট রাইটার হিসেবে আরো অনেক আগে থেকে পরিচিত এবং আপনার বিখ্যাত সব সিনেমা আছে। স্ক্রিপ্ট রাইটিং হিসেবে কিভাবে শুরু হয়েছিল? স্ক্রিপ্ট রাইটিং হিসেবে প্রথমে শুরু হলো, প্রথমটাই আমার স্ক্রিপ্ট রাইটিং এসে বললে মিন্টু বাবার নামে, এই যে মিন্টু সাহেবের ছবি, সে আসলো, আমি তখন আসলাম, সে আমাকে বললো আপনি আমার স্ক্রিপ্ট করবেন। প্রথম ছবিতে এসেই আমার কোনো রকম এর আগে কোনো কাজ টাজ করা হয়নি, ওইটাই প্রথম, ওইটাই এসে, ওই তখন আমি নাটক ফাটক লিখতাম, তো ওই তখন ওই চিকি দেখতে, সেও দেখেছে কি আমার সন্দেহ, এমনি তার একটা কথা ইচ্ছা হলো আমাকে দিয়ে করানো, এবং করলাম বাম্পার। তারপরে করলো প্রতিজ্ঞা, ওটা বাম্পার। তো এক একটা ছবি যখন বাইরে যাচ্ছে তখন আস্তে আস্তে আমার নেকটা ওদিকে চলে যাচ্ছে, এবং আমাকে না যেতে চাইলেও যারা গ্রাহক আছে, যেমন প্রডিউসার, ডাইরেক্টর, তারা চায় আমি একটা স্ক্রিপ্টে চলে যাই, স্ক্রিপ্ট করি। কিন্তু তখন আমরা শাওন সাগর থেকে যেতে পারতাম না, সুতরাং শাওন সাগরের থেকে যতটুকু পেরেছি করেছি। যখন শাওন সাগর চলে গেল তখন একটার পর একটা স্ক্রিপ্ট করেছি। এমন দিনে গেছে যে আমি ঢাকা ক্লাবের 3টা রুমে বসে 3জনের স্ক্রিপ্ট করছি। সেই 3 ডাইরেক্টর, একজন ইন্ডিয়া থেকে আসছে, এখানে আসছে নাসিরুদ্দিন দুলু, বিখ্যাত ডাইরেক্টর, ওদের কাজ করছি 3টা রুমে বসে। কক্সবাজার নিয়ে গেছে কেউ, এই শ্রীপুর নিয়ে গেছে, বিভিন্ন জায়গায়। তো স্ক্রিপ্ট রাইটারটাই ছিল তখন আমার মূল, এবং ওইটাই বেশি চলতো। আর একটা সিনেমা ছিল আপনার বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা, এই সিনেমাটায় তো গান গেয়েছেন সব পাশের দেশের শিল্পীরা। তো এই কাজগুলো যখন করা হয়, অর্থাৎ গান গাইবে অন্য দেশের কেউ, অথবা আপনার সঙ্গে কাজ করবে কোনো ক্ষেত্র বিশেষে টেকনিশিয়ান অন্য দেশের থাকে, ওই সমন্বয়টা এত পরিচালক হিসেবে অনেক কঠিন হয়ে যায় না? না, ব্যাপারটা হচ্ছে এটা আমরা করেছিলাম কিন্তু অন্য কারণে। আমাদের তখন একটা কথা ছিল যে আমাদের দেশে গানের যত টাকা খরচ যায়, আমরা যদি বোম্বে থেকে গান করে আনি তার চেয়ে অনেক কম খরচ যায়, এবং আমরা বোম্বেও বেরিয়েও আসতে পারি, ঘুরেও আসতে পারি, এরকম একটা প্রচলন তখন সব জায়গায় ছিল। এবং সেই জন্য আমরা একসাথে, তাহের ছিল আমাদের মিউজিক, আবু তাহের, হ্যাঁ, তো সে আমরা সবাই মিলে আমরা 4-5টা গান একসাথে নিয়ে গেলাম। তখন ওই যে বাবুল সুপ্রিয়, খুব নাম করা কাহানা প্যার হ্যায়, এবং পরে ইন্ডিয়ার মিনিস্টার হয়েছে, সে প্রথম আমার ছবিতে ওইখানে গান গেয়েছে। হ্যাঁ, ওই যে আমার এর ছবিতে। তো এইসব ছবিতে আমরা সবাই মিলে ওই গান নিয়ে গিয়ে একবারে হারমোনিয়াম স্টুডিও একটা ছিল, ওখানে বসে আমরা সব রেকর্ড করে নিয়ে আসছি। এবং তখন আমরা অন্য চিন্তা করে যাইনি, ওই যে তখন সব দেশেই সাথে, আর কুমার শানু, তারপরে অনুরাধা পটেওয়াল, অভিজিৎ, এরা তখন খুব নাম করা, সাধনা সরগম খুব নাম করা। তো এদের দিয়ে এনে এবং আসলে কথা বলি, গানগুলি আমার ছবিতে খুব ভালো আছে। বুক ভরা ভালোবাসার প্রথম যে টাইটেল গানটা, হ্যাঁ, বুক ভরা ভালোবাসা তোমাকে দিলাম, এটা তো রেখেছি তোমার জন্য, হ্যাঁ, রেখেছি তোমার জন্য, এটা তো অনেক বছর ধরে ওয়ান গান ছিল। যাই হোক, গান করেছি আর যাই করেছি, ছবি করেছি বাংলাদেশে। হ্যাঁ, আমরা বিরতির পর এসে যে প্রসঙ্গে যাব, সেই প্রসঙ্গের নাম সত্যের মৃত্যু নেই। পরিচালক হিসেবে আপনি অনেকগুলো কাজ করে একটু 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 করে আপনি পরিচিতি পেয়েছেন, কিন্তু সত্যের মৃত্যু নেই কিংবা সালমান শাহকে নিয়ে কাজগুলো যে আপনাকে যে পরিচিতি দিয়েছে সেটা মানে অভাবনীয়। সত্যের মৃত্যু নেই প্রসঙ্গে যাওয়ার আগে অন্য একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা স্কুলে স্কুলে বইমেলা করে, অর্থাৎ সারা দেশে যত স্কুল আছে সেসব স্কুলে যায়, বইমেলা করে, ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেয়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা আমি খুব ভালো, একটু আগে আমি ওনাকে সাথে পরিচয় হয়েছে আমার, আমি খুব প্রশংসা করেছি, কারণ বই পড়াটা উঠে গেছে, এবং অনেকে বই মানে পায় না, অনেকে বই সংগ্রহ করতে পারে না, অনেক দূর দূরে। গ্রামে তো বিশেষ করে বই যায়ই না, শহর কেন্দ্রিক বই হয়ে গেছে, এবং শহরেও বইয়ের পাঠক খুব কমে গেছে।
এখন এই যে স্কুলে বই দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে মেলা করছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওনাকে আমি প্রশংসা করেছি, শিক্ষা দিয়েই মানুষ কাছে হবে এবং এই শিক্ষার আলোটা ওনারা ছড়িয়ে দিচ্ছে, এর জন্য আমি ওনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। এখন আমরা যে প্রসঙ্গটা যাব বলেছিলাম, সত্যের মৃত্যু নেই। সত্যের মৃত্যু নেই যখন আপনি করেন, তখন কি আপনার ধারণা ছিল যে এই সিনেমা আপনাকে এমন সাফল্যের মুখ দেখাবে? না, আমি সাধারণত খুব আশা কিছু করি কম। মানে ওই যে একটা গল্প, হিন্দি একটা ডায়লগ আছে যে আশা কম করো, বেশি করলে বেশি দুঃখ পাবে, ভেঙে গেলে আর কম কম করলে তোমার দুঃখ কম হয়ে যাবে। তা আশা খুব একটা করি না। তবে এই গল্পটা যে প্রডিউসার পানাউল্লাহ, সে যখন আমাকে এক লাইন একটা গল্প বলেছিল, সে বলেছিল একটা মা তার ছেলের বিরুদ্ধে সাক্ষী দেবে, এটা আমরা ছবি বানাবো আপনাকে দিয়ে। আমার তখন কিন্তু মার্কেটে ওরকম নাম নেই। উনি কক্সবাজারে আমি শুটিং করতেছিলাম এই যে মিন্টুর, সেখানে গিয়ে আমাকে ধরে বলছে আপনাকে আমি ডাইরেক্টর নেব, আপনি আমার এই গল্পটা করে দেবেন। এবং তখন গল্পটা করতে গিয়ে দাঁড়ালো সত্যের মৃত্যু নেই। এবং দাঁড়ানোর পরে চিন্তা হয়ে গেল যে এটা ও একটা ছেলে আর একটা মার গল্প, তাই ওরকম একটা আর্টিস্ট দিতে হবে যে ছেলে আর মা দর্শকের কাছে ভালো, গ্রহণযোগ্য। এবং সেই মা করতে গিয়ে তো অনেক ঝামেলা পড়ে গেলাম, সাবানা মা করবে না, যে আমি মা কেন করব, আমি এখন নায়িকা করছি, জসিমের নায়িকা, আমি আলমগীরের নায়িকা, আমি অমুক নায়িকা করছি, মেইন করছি, আমি মা কেন করবো? আমি কি গল্পটা শোনো, গল্পটা শুনে যদি তোমার পছন্দ হয় করো, নাহলে করো না। এর আগে ওর একটা স্বামী কেন আসামি স্কিপ করেছে, আরও কয়েকটা স্কিপ করেছে, এই জন্য একটা ভালো রিলেশন হয়ে গেছে। এবং খুব সমাদার করে মহিলা, বাসায় গেলে এত এত খাওয়া দেয়, এত করে, খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে। তো ওনারকে যখন বললাম গল্পটা একটু শোনো, তো গল্পটা শুনতেই উনিই বললো এরপরে কি, আমাকে না তুমি করবো না, শুনে কি লাভ করে, না করবো। এবং সেই গল্পের ভিতরে ঢুকে গেল এবং সে বললো এটা করবে। আরও অনেকে আপত্তি করলো যে সাদেক সাহেব তো আমাকে মারতে পারছে, বলে যে আপনি আমার বউকে করতেছেন কেন, আমি কি গল্পটা আপনি, তখন সামনে বলি না শোনো গল্পটা ভালো, এটা করব। এবং এটাই আমরা তখন নিয়ে আসলাম যে একটা মা ছেলের বিরুদ্ধে সাক্ষী দেবে, সে মাটা কে, সাবানা। এই যে একটা চিন্তাধারা, এটাইতে আমার গল্পটাকে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য করেছে। তারপর গেলেন সালমান শাহের কাছে। সালমান শাহ তো আগে থেকেই ঠিক, কারণ সালমান শাহ এর আগে আমার দুটো গল্পের কাহিনী করেছে এবং দুটোই বাম্পার, তিনটা করেছে, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, ওটা আমার লেখা শুধুই গেলাম সবগুলো, আবার আশা ভালোবাসা, তিনটা করেছে। এবং আমাদের প্রোডাকশন একটা ছবি করেছে তুমি আমার, স্বপ্নের সাথে প্রথম ছবি। তো ওর সাথে একটা রিলেশন এমনি আছে এবং আমার খুব ভালো লাগে, দুষ্টমি করেছে, আসে উচ্ছল একটা ছেলে, আর যে আঙ্কেল কেমন আছেন, মানে একটু মজা করে আর কি। তো এই মজাগুলো আমার খুব ভালো লাগে, কারণ নায়ক হবে তুমি হাসি খুশি, এটা কি একটু গম্ভীর হয়ে থাকলে কোনো হবে। তো তখন ওকে তা আমি আগেই সিলেক্ট করেছি এবং ও নায়িকা সিলেক্ট করেছিল সুমি কায়সারকে, ওই যে পান্না কায়সার, শহীদুল্লাহ কায়সারের মেয়ে সুমি কায়সার। তো সুমি কায়সার গল্প শরীর খুব পছন্দ করেছিলাম, করবে রাজি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে হয়নি। তারপরে আমরা শাহনাজকে নিয়েছি এবং সেটাই ওই নিয়ে দিয়েছে, কারণ ওরও গল্পটা খুব পছন্দ হয়ে গেছিলো। এবং বিভিন্ন গেট আপ, এই যে চুলের ফিরে বাঁধা, এই যে মাথায় বাঁধা, মানে যত কিছু সব নিজে তৈরি করেছে, আমাকে বলতে হয়নি। কারণ যখন তুমি একটা চরিত্রের সাথে মিশে যাবে, চরিত্রকে কীভাবে সুন্দর করা যায় সেটা তোমারই একটা কাজ, আমাদের শিল্পীরা এখন করে না। শিল্পীরা বলে হ্যাঁ বলেন কী হবে, এরপরে ডায়লগটা কী, হ্যাঁ কী করবো, কোন ড্রেসটা পরবো, ড্রেস আনছেন, এগুলো। সালমান দ্য অনলি ম্যান আর্টিস্ট, আমি দেখলাম যে সে তার ড্রেস চিন্তা করতে হলো, সে নিজে তৈরি করতো, নিজে চিন্তা করতো যে কী পরে যাবো, কোনটা জুতা পরবো, কোনটা প্যান্ট পরবো, কোনটা ড্রেস পরবো, এবং ক্যারেক্টারের সাথে কীভাবে মিশে যাবো। না এইসব জিনিস, এইসব আক্ষরিকতা সাধনা তাকে এত বড় করে তুলেছে। ভাই আরেকটা উল্লেখযোগ্য সিনেমা আপনার বুকের ভেতর আগুন। বুকের ভিতর আগুন সিনেমা আপনি শেষ করতে পারেননি, সেই যে জায়গাটায় সালমান শাহ মারা গেছেন সেখানে আপনি অন্য শিল্পী নেবেন, এর জন্য গল্প আপনাকে চেঞ্জ করতে হয়েছিল। আপনি যখন জানলেন যে সালমান শাহ মারা গেছেন এবং আপনি কাজের মাঝখানে আছেন, তখনকার পরিবেশটা কিরকম হয়েছিল বা কিভাবে গল্পটা এইদিকে নিলেন? তখন আমি সোজা কথা স্পেল বাউন্ড হয়ে গেছিলাম, কারণ ওটা আমার প্রডিউসারের ছবি, মানে আমার বোন নাম গেছে, যদিও আমি প্রোডাকশন ছবি। তো আমি স্পেল বাউন্ড হয়ে গেছিলাম যে সালমান শাহকে দিয়ে আমি একটা, সালমান শাহ আমাকে ইনসিস্ট করেছিল ওই ছবিটা শুরু করতে, যে আপনি এত ভালো ছবি করেন, আজকে করেন, আমি কি তোর ডেট কই, ডেট দেবো আমি, আপনি শুরু করেন। এবং সালমান শাহ ইনসিস্ট করে ওই ছবিটা শুরু করেছিল সত্যের মৃত্যু নেই আগে। আমি চেয়েছিলাম সত্যের মৃত্যু নেই রিলিজ হলে কীরকম রেজাল্ট হয় তারপর ছবি করব। ও বলছিল এর মধ্যে করেন, এবং ওর মধ্যে করে সে করেছিল অর্ধেক। এবং সত্যের মৃত্যু নেই তো শেষ করতে পেরেছিলাম, কিন্তু এটা শেষ করতে পারিনি। এবং এইটাই ছিল আমার ছবির জন্য খুবই একটা মানে হৃদয়গ্রাহী, যে আমি ওই দিন আমার বউয়ের জন্মদিন 6 তারিখ,
ওদিন আমার বাসায় বসে আমি টেলিভিশনে ক্রিকেট খেলা দেখছি, আমি ক্রিকেটে খুব ভক্ত, তো আমার বউ বসে রান্না বান্না করছে। এই সময় আমার পার্টনার প্রডিউসার সানোয়ার মোর্শেদ, খুব নাম করা লোক, সে বললো যে সালমান তো শিডিউল দিল না, তোমার শুটিং কেমনে হবে? আমি কিছু দেবে না মানে, ওকে ফোনটা দাও, আমি ওকে বলি যে সালমান শুটিংয়ের শিডিউল দাও। তখন সালমানের শিডিউল নিয়ে কারাকারি পড়ে গেছিলো, এত ছবি ওর কাছে, প্রডিউসাররা অলরেডি ওর নামে ব্যান করার জন্য এও করে দিয়েছিল। তাই বলে ওকে বলি ওর সাথে আমার কথা হয়েছে, আমার শিডিউলটা শেষ করে দেবে। তো বলছে ও তো কথা বলতে পারবে না এখন। আমি কেন? না তোমার হবে না। আমি আসল কথাটা বলো, কিছুই বলে না। মানে ও আমাকে মনে করলো আমার হার্টের ওপেন হার্ট হয়েছে, তো আমার যদি হার্টের অসুখ কিছু বিষয় হয়, তো সে আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে কথাগুলি বললো যে সালমান শাহ মারা গেছে। তখন আমি স্পেয়ার পাওনি, আর কী করবো, তখন কিছু করার নেই, বসে রইলাম। সবাই ডামি দিয়ে ছবি শেষ করছে, তাদের অর্ধসমাপ্ত ছবিগুলো। আমি তো ডামিকে একদম দেখতেই পারতাম না, কই সালমান শাহ আর কই তার ডামি, এবং সব ব্যাক টু ক্যামেরা ধরে ছুটি করতে হবে। একটা পুরো গল্পের অর্ধেক শেষ, মাত্র অর্ধেক গল্প হয়েছে, এই অর্ধেক গল্প কি ডামি দিয়ে টানা যায়? তো সবাই বললো আপনি যেমনি ইচ্ছা করে দেন, সালমান শাহ মানে সুপারহিট ছবি। সালমান শাহ যে কোনো একটা ছবি রিলিজ হলে যে কোনো এতে, আরে আমার ওই যে বলে এ আছে না ফটো কার্ড যেগুলি বের হয়, হ্যাঁ ওগুলো তো ভিউ কার্ড। আবার কাজের মেয়ের সাথে একটা ছবি আছে সালমানের, শুটিং দেখতে গেছিল, সেটাও বলে 1 লক্ষ বিক্রি হচ্ছে, মানে এত ক্রেজি। তাহলে বলে আপনি করে দেন, আমি বললাম না আমি করবো না। তখন আমি একটা ইন্ডিয়ান ছবি দেখতেছিলাম টিভিতে বসে, কদিন পরে 4-3 মাস পরে দেখলাম যে এই প্লাস্টিক সার্জারি গল্পটা, যে প্লাস্টিক সার্জারি করে সালমানকে রেখে গল্প চেঞ্জ না করে খালি মুখটা চেঞ্জ করা যাবে। তখন আমরা জাপানি বিশেষজ্ঞ দিয়ে পায়ের থেকে চামড়া তুলে এনে সালমানের পুরো মুখটাকে চেঞ্জ করে দিলাম, তখন দেখা গেল ফেরদৌস। ভাইয়া তাহলে আমরা কিন্তু শেষ করব, কারণ সময় শেষ। না ঠিক আছে, আমরা খুব ছোট্ট করে একেবারে 30 সেকেন্ডে আপনার বই প্রকাশের গল্পটা শুনবো। জেব্রা ক্রসিং আপনার বইয়ের নাম। আমার প্রথম ছবি বই বের করেছিল যে বাসডাঙ্গা প্রকাশনী, জেব্রা ক্রসিং, এবং তারা অনেক সহযোগিতা করেছে, নিজেরাই সব খরচ টরচ দিয়ে করেছে, এবং গল্পগুলো খুব সমাদৃত হয়েছে। এটা আমার জীবনের প্রথম গল্পগ্রন্থ, এবং এই বইমেলাতে আমার একটা গল্প বই আসতেছে, চলচ্চিত্রের চালচিত্র, মানে আমার 54 বছর বয়সে চলচ্চিত্র গিয়ে যে অভিজ্ঞতা তা আসবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার বইয়ের জন্য, আপনার পরবর্তী সিনেমার জন্য শুভকামনা। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এই আলোঘর প্রকাশনাকে যে এরকম একটা অনুষ্ঠান করেছে এবং অনুষ্ঠান দিয়ে বই বের করবে। আমি ধন্যবাদ, এবং তোমাদের জিটিভিকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই, কারণ তারা সবচেয়ে ভালো কাজ করে। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম চলচ্চিত্র পরিচালক ছোটকু আহমেদের সঙ্গে। আজকের মতো শেষ করব অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। দর্শক, আমরা শেষ করব অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।